শুরু করতে চলেছি সিদ্ধিদাতার অন্তর্ধানের দ্বিতীয় পর্ব। সুহাস বলে, রূপেন কি তার ভাইয়ের অপরাধের বোঝা অন্যের ঘাড়ে চাপাবার জন্য আপনাকে লাগিয়েছে? সুহাসের চেহারাটা কোণঠাসা বিড়ালের মতো ভয়ঙ্কর দেখালো। তার মানে? সঞ্জয় অবাক হয়ে বলে, সত্যি সে কথা শুনবে আশা করেনি। রূপেন কি তাকে সব কথা বলেনি? সে তো বলেছিল শুভেনের কথা কাউকে বলেনি। তাহলে সুভাষ তার কথা জানলো কি করে? সুহাসও যেন বুঝতে পারে কোথায় ভুল হয়ে গেছে। সে বলে, রূপেনকে জিজ্ঞাসা করুন গে যান, আমি আর কিছু বলবো না। সে কথা সঞ্জয়ও জানত। অজান্তে সাপের লেজে পা পড়েছে। রূপেন ঘরে ঢুকতেই সঞ্জয় বেরিয়ে পড়ে কোনো কথার অবকাশ না দিয়ে। গাড়িতে উঠে রূপেন সঞ্জয়ের দিকে তাকায়, বলে, কি বুঝলে সঞ্জয়? সিদ্ধিদাতার মূর্তিটার কোনো হদিশ পেলে? আশা করি। আর মূর্তি না পাওয়া গেলেও গজমতি তো পাওয়া যাবেই, অন্তত আমার তাই বিশ্বাস। গজমতি আবার কি? এতদিন তো তার নামই শুনিনি। তোমার ঠাকুরদাদা জানতেন। লোকে তাকে পাগল বলতো। ব্যবসাপত্রের বদলে পুঁথিপত্র, দলিল, দস্তাবেজ এসব নিয়েই থাকতেন। মোটেই পাগল ছিলেন না, বরং সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিলেন বলা চলে। আর হ্যাঁ, শুভেনের কথা কি তুমি সুহাসকে কিছু বলেছ? না তো। রূপেন আশ্চর্য হয়ে ঘাড় ঘোরায়। রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাও। সুহাস বুঝতে পেরেছে আমি শুধু মূর্তির কথা জানতে আসিনি, মূর্তি চোরকেও ধরতেও এসেছি। কি করে? জানি না, আমাকে তুমি এখানেই নামিয়ে দাও। আর হ্যাঁ, সুহাস কি বিয়ের দিন তোমাদের বাড়িতে এসেছিল? হ্যাঁ, সন্ধেবেলা বড্ড মাথা ধরেছে বলে বাড়ি চলে যায়। ভালো করে খোঁজ নিও কখন চলে যায়। আমাকে বলেছিল 7:30 নাগাদ, ঘড়ি দেখিনি, কিন্তু ওই রকমই হবে। টিভি খোলা ছিল, তখন খবর হচ্ছিল। চুরি হয় কখন? 8:30 নাগাদ। এই 1 ঘন্টায় তাকে কেউ দেখেছে কিনা বাড়িতে জিজ্ঞাসা করে দেখবে। কেন? পরে বলবো। বলে সঞ্জয় নেমে পড়ে। তাকে যেতে হবে সুরেশের কাছে। সুরেশ মোটামুটি তৈরি হয়েই ছিল, জানতো সঞ্জয় ঠিক আসবে। তার হাতে কাজ নেই, কিউরিও শপে খুব বেশি লোক হয় না। ক্রেতা আসে বাছা বাছা কয়েকটি, একটা দুটো জিনিস তাদের মনের মতো বুঝে নিয়ে দাও মারতে পারলে আর ভাবনা নেই। সারা বছর খরচ উঠে আসবে একদিনে। সুরেশ তাকে দেখে বলল, ঠিকানা পেয়েছি, বোম্বের নয়, পুনের। ভদ্রলোকের নাম? নানা মনোলিকার। চমৎকার। উৎফুল্ল কণ্ঠে সঞ্জয় বলে, কেন? এইমাত্র নামটা আর এক জায়গায় শুনে এলাম কি না। সে কি, কোথায়? উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে। সেখানেও তোমার নানা সাহেব মূর্তির খোঁজে গিয়েছিলেন। পেয়েছেন? হাতে পেয়েছেন কিনা জানি না, হদিশ পেয়েছেন। ধুরন্ধর লোক দেখছি। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে সঞ্জয় একটু অন্যমনস্ক হলো। হাতে পেলেও ঠিকঠাক পেয়েছেন কিনা কে জানে। হেয়ালি ছেড়ে আসল কথা বলো। উত্তর কলকাতার বাড়িটা থেকে একটা গণেশ মূর্তি চুরি হয়েছে। কে করেছে বা করিয়েছে জানা নেই। আমার এক বন্ধুর ভাই তাতে ফেঁসে গেছে। এখন ঠিকানাটা দাও। সুরেশ দিল ঠিকানা লেখা কাগজের টুকরোটা। সঞ্জয় পড়ল, পথের নাম
শুক্রবার পেট। বলল, এ কথার মানে? পুনেতে যদি যাও দেখবে পুরোনো দিনের পাড়াগুলো বার দিয়ে ভাগ করা, মঙ্গলবার, শনিবার, শুক্রবার। আর পেট হচ্ছে পথ। পেশোয়া বাজিওয়ারের ফোর্ট কাম প্যালেসের নাম হচ্ছে শনিবার বাড়া। যাবে দেখি? দেখি, হয়তো যেতে হবে। তাহলে আমি খাড়ে সাহেবের ঠিকানা দিয়ে দেবো তোমাকে। ওখানকার পুরনো লোক, পণ্ডিত মানুষ, চমৎকার লোক। আলাপ করে আনন্দ পাবে, হয়তো খবরও পাবে, মনোলিকারকে চিনতেও পারে। খুব ভালো হয় তাহলে। বাড়ি ফেলা হলো না সঞ্জয়ের। একটা চীনের রেস্তোরাঁর সামান্য কিছু খেয়ে নিল সে। ছুটোছুটি করবার সময় বেশি খাওয়া ঠিক নয়। খেতে খেতে সে সকালের কথা ভাবছিল, সেই সঙ্গে নানা মনোলিকরের কথা। কে লোকটা? মল্লিক বাড়ির গণেশের গজমতির খবর পর্যন্ত জানে? না হলে অষ্টধাতুর একটা মূর্তির জন্যে 50,000 টাকা দিতে চাইতো না। মূর্তি কি সে পেয়েছে? গজমতি তো থাক, ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। আগে দেখা যাক সিদ্ধিদাতা কোথায় গেলেন। তার চেয়েও বড় কথা, এ ব্যাপারের সঙ্গে শুভেন কতটা জড়িত। সুহাসও জানে শুভেনের কথা, অথচ রূপেন তাকে বলেনি। হেয়ালি হয়ে যাচ্ছে নাকি? এই রহস্যভেদ করাই এখন প্রধান কাজ। বিকেলের দিকে উত্তর কলকাতায় যাওয়ার আগে সে গেল ভবানীপুরে একটা বিখ্যাত সোনার গয়নার দোকানে। হিরে জহরত বিক্রি করেন তারা। সেখানে খোঁজ নিল কিছু, তারপর চেপে বসলো মিনি বাসে। শুভেনের লাইব্রেরিটা বড় নয়, তবে পুরনো। একটা বড় ঘরে গোটা 7-8 আলমারি, খানতিনেক লম্বা টেবিল, গোটা 6 বেঞ্চ, একটা ছোট টেবিল, একটা চেয়ার, একটা বোর্ড। পাশের ঘরে খেলার সরঞ্জাম, টেবিলের ওপর মোটা খাতা। সামনের একটুখানি মাঠে কয়েকজন খেলা খেলছে। শুভেনের উৎসাহ লাইব্রেরির কাজে। বসে বসে বই পড়বার লোক নেই। 2জন বৃদ্ধ কাগজ পড়ছেন, 3জন বই নিতে এসেছে। বই দেওয়া নেওয়া সেরে শুভেন তাকালো সঞ্জয়ের দিকে। সঞ্জয় শিথিল ভঙ্গিতে দাঁড়িয়ে আলমারিগুলির বই দিকের থেকে তাকিয়েছিল, যেন কোনো বই খুঁজছে। লাইব্রেরির প্রতিষ্ঠাতার নাম বিনয়েন্দ্র মল্লিক, মানে শুভেনের ঠাকুরদাদা। শুভেন জিজ্ঞাসা করল, আপনি কি কিছু খুঁজছেন? সঞ্জয় এগিয়ে এসে বলল, 200 বছরের পুরনো মহারাষ্ট্রের কথা জানা যাবে এমন কোনো বই আছে? শুভেন অবাক হয়ে সঞ্জয়ের দিকে তাকালো। মনোরম ব্যক্তিত্বের অধিকারী সুদর্শন ব্যক্তিটিকে তার প্রথম দর্শনেই ভালো লাগলো। ডান দিকের কপালে নেমে আসা চুল, উজ্জ্বল চোখে সরু ফ্রেমের মানানসই চশমা, গোফের হালকা রেখা, একটু নিখুঁত সাজ পোশাক দেখে শুভেন নিজের অজ্ঞাতেই যেন সঞ্জয়ের দিকে কিছুটা ঝুঁকল। কাঁধের ঝোলাঝুলিতে বইপত্র দেখেও সে মুগ্ধ হলো। আর সঞ্জয় অনুভব করলো এখানে তার জিত হয়েছে। এখন শুভেনকে বুঝতে হবে শুধু। শুভেন বলল, না তো, ও ধরনের কোনো বই তো এখানে নেই। ভেবেছিলাম। কাছে এসে বলে, গলাটা নামিয়ে সঞ্জয় বলল, মল্লিক পরিবারের সঙ্গে তো মারাঠিদের খুব যোগ ছিল এক সময়। যদি পারিবারিক গ্রন্থাগার থেকে কিছু এসে থাকে। আন্দাজে ঢিল ছুড়ল একটা। শুভেনের মতো বইপাগল ছেলের মনে কথাটা লাগতে পারে। লাগলো। শুভেন উৎসাহিত হয়ে বলল, আপনি কি আমাদের বাড়ির কথা বলছেন? আমার নাম শুভেন্দ্র মল্লিক, আমার ঠাকুরদাদা ছিলেন বিনয়েন্দ্র মল্লিক। আপনি কি জানতে চান? যেন একটা মস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এমন ভাব দেখালো সঞ্জয়। তারই ফাঁকে জরিপ করে নিল শুভেনকে। পরিষ্কার ঝকঝকে মুখ, বেশ নির্ভীক ভাব, সাহস আছে, বেপরোয়া নয়। দেখলেই ভালো লাগে। মনে হয়, বাহ, বেশ ছেলেটি। এ ছেলেকে অপরাধপ্রবণ মনে হয় না। কুসঙ্গে পড়ে চুরি করবে ভাবাও শক্ত।
রূপেন তার ছোট ভাইকে বেশ যত্ন করেই বড় করে তুলেছে। আসলে সে শুভেনের প্রকৃত অভিভাবক। তারপর বলল, গণপতি মল্লিকের মৃত্যুর কথা। শুভেন চমকে উঠল। ভালো করে সঞ্জয়কে আর একবার দেখে বলল, সে তো অনেক দিনের কথা। হলেই বা জানতে ক্ষতি কি? ভাগ্য ভালো সঞ্জয়ের, শুভেন তার জ্যাঠামশাইয়ের মতো তাকে সন্দেহ করল না। এই বয়সটাও তো সবাইকে অবিশ্বাস করবার মতো নয়। হয়তো ভাবলো কোনো রিসার্চ স্কলার। আজকাল অনেকে অনেকে মানুষের জীবনী লেখার জন্য খবর সংগ্রহ করে। তবু একটু ভাবলো। তারপর হাতের ছোটোখাটো কাজগুলো সারতে সারতে বলল, গণপতি মল্লিকের কথা ছাপা বইয়ে নেই। তা আমি জানি, কিন্তু হাতে লেখা খাতাপত্রও তো থাকতে পারে। তা হয়তো আছে। আছে? উৎসাহে সঞ্জয়ের চোখ দুটো জ্বলে ওঠে। ইতস্তত করে শুভেন বলে, মানে ছিল। এ কথার অর্থ কি? আমার ঠাকুরদাদা একটু লেখাপড়া করতে ভালোবাসতেন। অবশ্য বিদ্বান বলতে যাদের আমরা মনে রেখেছি তাদের মতো নয়। বাড়ির পুরনো কাগজপত্র সব পড়তেন, হিসেবের খাতাও বাদ যেত না। নিজেও লিখেছিলেন কিছুটা, তবে সবটা নেই। আপনি ঠিক কি জানতে চান? একটু সময় নিয়ে ভাবল সঞ্জয়। রূপেন অনুসন্ধানের কথা কাউকে জানাতে চায় না, কিন্তু শুভেনের কাছে লুকিয়ে রেখে লাভ কি? সুহাস তো স্পষ্টই অভিযোগ করেছে। তার মনে হচ্ছিল সিদ্ধিদাতা রহস্যের সঙ্গে কোনো না কোনোভাবে শুভেন জড়িত আছে, অথচ অপরাধীও নয়। তার পেশায় কাউকেই বিশ্বাস করা চলে না, কিন্তু নিজের অনুভব শক্তির ওপর তার বিশ্বাস আছে। অনুমানের সাহায্যে সত্যে পৌঁছবার ক্ষমতাও কম নয় বলে সে ঠিক করলো শুভেনকে সত্যি কথাই বলবে। অকারণে গল্প ফেঁদে লাভ কি? সে বলল, আমি আসলে এসেছি তোমাদের সিদ্ধিদাতা মূর্তির খবর নিতে। তুমি যা জানো তা জানতে চাই। ঘরে তখন কেউ নেই প্রায়। তবু যতদূর সম্ভব গলা নামিয়ে কথাটা বলল সঞ্জয়। শুভেন চমকে উঠল। আচমকা বোমা ফাটলে আমরা যেমন চমকে উঠি, ঠিক সেভাবে। তার মুখটা শক্ত হয়ে গেল। সে মোটা খাতাটা আঁকড়ে ধরে কঠিন মুখে বলল, আমি কিছু জানি না। তোমার দাদাও এই কথা বিশ্বাস করেনি শুভেন। পকেট থেকে সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে সঞ্জয়, আসলে একটু সময় নেবার জন্য। তারপর বলে, আমিও করি না। আসলে তোমার দাদাই এসেছিলেন আমার কাছে। রূপেন আমার বন্ধু, আর হারিয়ে যাওয়া কোনো জিনিস খুঁজে বার করাই আমার কাজ। বিশ্বাস করুন, সিদ্ধিদাতার মূর্তিটা কে নিয়েছে আমি জানি না। যদি জানতাম তাহলে নিজেই তাকে ধরে ফেলতে, তাই না? হেসে ফেলে সঞ্জয়। শুভেনকে সহজ হওয়ার সময় দেয়। আবার বলে, কিছু খবর তো তুমি জানো। কিসের খবর? এই ধরো গণপতি মল্লিকের সম্বন্ধে নানা খবর। তার সঙ্গে সিদ্ধিদাতার মূর্তির কি সম্বন্ধ? থাকতেও তো পারে। শুভেন উত্তর দিল না। তার মনে দুটো চিন্তা যেন ঝড়ের মতো ছোটাছুটি করছে। একটা ধরা দিতে চাইছে, আর একটা লুকোতে চাইছে। শেষ পর্যন্ত সঞ্জয় জিতল। শুভেন বলল, আপনি কি জানতে চান বলুন। তার লাইব্রেরির কাজ শেষ হয়েছিল। সে পাশের একটি ছেলেকে কাজ বুঝিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল। সঙ্গে সঞ্জয়। সঞ্জয় বলল, তুমি সেদিন চোরকে ধরতে গিয়েছিলে, তাই না? শুভেন চুপচাপ হাঁটে। শেষে বলে,
আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। কেন? কারণ মূর্তিটা আমি উদ্ধার করতে পারিনি। গিয়েছিলে তো। কে বিশ্বাস করবে আমার কথা? আমি করব। না, করবেন না। শুভেন একটু রেগে গেল। বলবেন আমি নিজের দোষ পরের ঘাড়ে চাপাচ্ছি। এ তোমার অভিমানের কথা। দাদা আমাকে বলেছে তুই বদলোকের পাল্লায় পড়ে গোল্লায় গেছিস, চোর বদমাস। শুভেনের গলার স্বর কেঁপে যায়। সঞ্জয় অন্তরঙ্গ সুরে বলে, মূর্তিটা উদ্ধার করা তো চাই। হ্যাঁ, তাহলে? শুভেন উৎসাহিত হয়। তুমি সেদিন তাকে ধরতে পেরেছিলে? আর একটু হলে তো। চোরকে চিনতে পেরেছিলে? দ্বিধান্বিত কণ্ঠে শুভেন বলে, না, মানে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি। সত্যি কথা বলো। আসলে ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো। তাহলে সুহাস মল্লিককে তুমি চিনতে পারোনি? আবার অন্ধকারে ঢিল ছুটতে হলো সঞ্জয়কে। তবে সকালের পর থেকেই এই সন্দেহটা তার মাথায় ছিল। শুভেন ভূত দেখার মতো চমকে উঠে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। বিস্ময় বিস্ফারিত কণ্ঠে বলল, আপনি জানেন? একটু একটু। সঞ্জয় হাসে। সবই তো জানেন, মানে আমি যা জানি। না, সব জানি না। তবে যুক্তি শৃঙ্খলা দিয়ে আমি ঘটনা আর চিন্তাকে সাজিয়ে সুসংবদ্ধ করতে পারি, সেটা তুমি পারছো না। কাল থেকে আমি যা যা শুনেছি তা সাজিয়ে কিছুটা সত্য জানতে পেরেছি। এখন আরও অনেক কিছু জানতে হবে। যা ভেবেছি তা সত্যি কিনা তাও যাচাই করতে চাই। সব সত্যি। সুহাসদাই মূর্তি চুরি করেছে। সত্যি কথা বলতে ভয় পাচ্ছ কেন? তোমার বয়সের একটা ছেলে মাথা উঁচু করে সত্যি কথা বলতে যদি না পারে তাহলে দেশের তো মহা দুর্দিন। শুভেন বলে। হঠাৎ আলোটা নিভে গেল। আমি কাছেই দাঁড়িয়েছিলাম। একটা পিদিম জ্বলছিল শুধু। কাছেই পুরুতমশাই কি গোছাচ্ছিলেন। অন্য লোকও ছিল। বরকনের সঙ্গেই মেয়েদের ভিড়টা চলে গিয়েছিল ঘরে। হঠাৎ কে যেন খপ করে মূর্তিটা হাতে নিয়েই ছুট দিল পেছনের সিঁড়ির দিকে। আমিও ছুটলাম, চেঁচাইনি। সিঁড়ির কাছে গিয়ে দেখি আলো জ্বলে উঠল, কিন্তু লোকটা নেমে গেছে, ধুতি পাঞ্জাবি পরা। আমিও নামলাম ওই বাড়িটার কাছে। বলে সে হাত তুলে নতুন বাড়িটা দেখায়। সঞ্জয় তো আগেই দেখেছে। তারা আবার ফিরে এসেছে মল্লিক বাড়ির কাছে। শুভেন বলে যায় সে রাতের কথা। রাস্তার আলোয় লোকটাকে দেখে মনে হলো সুহাসদা। আমি নাম ধরে ডাকলাম। এই বারান্দায় এসে লোকটা থমকে দাঁড়ালো। আমি কাছে আসতেই মুখে মারলো এক ঘুষি। সামলে নিয়ে জাপটে ধরলাম। ধস্তাধস্তির সময় ওর পকেট থেকে ঠক করে কি যেন পড়ে গেল মাটিতে। মনে হলো মূর্তিটাই পড়ে গেছে। হঠাৎ মাথায় একটা প্রচণ্ড আঘাত লাগলে আমি পড়ে গেলাম চিত হয়ে। তোমার মাথায় কি দিয়ে মারলো? কি জানি, মনে হলো লাঠির মতো। লাঠি? কোথায় লাগলো? ডান দিকের রগের একটু ওপরে। পড়ে গিয়েও কিছুক্ষণ উঠতে পারেনি। মনে হলো টর্চ জেলে কেউ কিছু খুঁজছে। তারপর ছুটে পালিয়ে গেল। আমি কোনো রকমে উঠলাম, কিন্তু ধরতে পারলাম না। ফিরে আসছি, তখন দাদার সঙ্গে দেখা। দাদা ভাবলো। সঞ্জয় তাকে থামিয়ে দিয়ে বলল,
সুহাসের সঙ্গে আর কেউ ছিল না? আমি তো দেখিনি। তোমাকে মারলো কে? সুহাসের হাতে কিছু ছিল? না। সুহাসের সঙ্গে দেখা করেছিলে? শুভেন গোজ হয়ে বলে, করেছিলাম। কি বলল? রবিবার সকালে গিয়েছিলাম, মিথ্যেবাদী চোর বলে তাড়িয়ে দিল। বলল আমরা শর করে দুই ভাইয়ে মিলে মূর্তি চুরি করে তার নামে বদনাম দিচ্ছি। বলেছে এ নিয়ে আমি যদি একটাও কথা কাউকে বলি তাহলে আত্মীয় কুটুম আমাদের যে যেখানে আছে সবাইকে সে বলে দেবে আমাদের কীর্তির কথা। মূর্তি তো ওদের বাড়িতেই ছিল, সেটা চুরি করতে সে আমাদের বাড়ি আসবে কেন? আমরাই চোর। শুভেনের চোখে জল এসে গিয়েছিল। জামার হাতায় চোখ মুছে সে বলে, আমরা কেউ চোর নই সঞ্জয়দা। তুমি রূপেনকে কিছুই বলনি কেন? দাদাকে কি আপনি চেনেন না? দাদা খুব ভালো লোক সঞ্জয়দা। দাদা বিশ্বাসই করতো না সুহাসদা চুরি করেছে। দাদা চায় পরিবারের সবার সঙ্গে সদ্ভাব রাখতে। দাদার চোখে সবাই ভালো, আমি ছাড়া। তোমাকেও দাদা ভালোবাসে শুভেন, আর সেই জন্যেই সে আমার কাছে গিয়েছিল। তুমি ভুল করছো। রূপেন সবার সঙ্গে সদ্ভাব চাইলেও সে সত্যকে জানতে চায়। সেই তো মুশকিল। দাদাকে বললে দাদা ছুটে যেত সুহাসদার কাছে, ভালো মন্দ আরও 5 কথা শুনতে হতো। আমি যে বামাল সমেত ধরতে পারিনি। চলো দুজনে মিলে চেষ্টা করি। কিন্তু সুহাসদা বলবে? সেই জন্যেই তো গোড়া থেকে আমাদের শুরু করতে হবে। সঞ্জয় মনে মনে জট ছাড়াতে চেষ্টা করছিল, কিন্তু কুকুরের লেজ যেমন কিছুতেই সোজা হয় না, ঠিক তেমনি মূর্তি চুরির ব্যাপারটার কোনো কিনারা হচ্ছে না। এর শুরু কোথায় এবং শেষ কোথায় তা জানতেই হবে। বাড়ি এসে গেছে। সঞ্জয় বলল, চলো তোমাদের পেছনের সিঁড়ি দিয়ে উঠি। তোমার ঘরে যাওয়া যাবে তো? যাবে, চলুন। শুভেন স্বচ্ছন্দে তাকে নিয়ে গেল বাড়ির পেছনে, তারপর উঠে এলো ওপরে। বাড়ির লোকেদের চোখ এড়িয়েই তারা ঘরে পৌঁছলো। সঞ্জয়ের সেটাই ইচ্ছে। সে সকালে অন্য পরিচয়ে এখানে এসেছিল, এখন আবার তাদের সঙ্গে সদালাপ করার ইচ্ছে একটুও নেই। শুভেন 2 কাপ চা আনায়। ধুমায়িত চায় চুমুক দিয়ে ঘড়ি দেখে সঞ্জয়, মোটে 6:30। সেই রহস্যময় টর্চধারীর আবির্ভাবের এখনও অনেক দেরি। আজ একবার চেষ্টা করতে হবে তাকে ধরবার। সে আসবে, সঞ্জয় জানে সে আসবেই, নিশ্চিত। শুভেন বলল, বলুন সঞ্জয়দা, আপনি কি জানতে চান? তুমি বলছিলে তোমাদের ঠাকুরদাদা কী সব লিখতেন। হ্যাঁ, আমার ঠাকুরদাদার বাতিক ছিল বাড়ির পুরনো জিনিসপত্র পড়া। অবশ্য সবই আমার শোনা কথা, আমি তাকে দেখিনি। কিন্তু তার কথা জানবার আগ্রহ আছে। তা আছে, কারণ আমারও এই অভ্যাস আছে। যাই হোক, যা বলছিলাম, অন্যান্য সেকেলে বাড়ির মতো আমাদের বাড়িতেও অনেক পুরনো খাতাপত্র ছিল। আমাদের জমিদারি ছিল কিনা জানি না, তবে ব্যবসায়ী পরিবারের বনেদি আনাটুকু ছিল। সঞ্জয় শুভেনের কথার বাঁধুনি দেখে উত্তরোত্তর বিস্মিত হচ্ছিল। শুভেন বলে, হিসেবের খাতা, বাড়ির দলিল, বন্ধকি কারবারের নথি, বংশলতিকা, রোজনামচা, কুলপঞ্জি, নানা রকমের কাগজপত্র ঘেঁটে ঠাকুরদা আমাদের বংশের একটা ইতিহাস তৈরি করেছিলেন। সেই ইতিহাস আছে? অনেকখানি উই ধরে নষ্ট হয়ে যায়। আমার কাছে কয়েকখানা ছেঁড়া পাতা আছে, মানে আমি সেগুলো ফেলিনি, রেখে দিয়েছি। অন্যান্য বেশিরভাগ কাগজপত্রই ফেলে দেওয়া হয়েছে আবর্জনা হিসেবে। একটা দীর্ঘশ্বাস চেপে গেল সঞ্জয়।
কত পুঁথিপত্র, দলিল, দস্তাবেজ, রোজনামচা, কুলপঞ্জি যে এইভাবেই অবহেলায় চিরদিনের মতো হারিয়ে গেছে তার বোধহয় হিসেব নেই। শুধু বলল, সেই ছেঁড়া পাতা কয়খানা কি আছে? তাতে গণপতি মল্লিকের কথা খুব বেশি নেই, আছে তার শেষ জীবনের কথা আর সিদ্ধিদাতার মূর্তিটার কথা। সঞ্জয় আবার উৎসাহ বোধ করল, বলল, তোমার কাছে সে খাতা আছে? দাঁড়ান, দেখাচ্ছি। শুভেন খাটের তলা থেকে একটা টিনের ট্রাঙ্ক টেনে বার করলো, পুরনো ট্রাঙ্ক। সেটা খুলে সে একটা জীর্ণ খাতা হাতে তুলে নিল। অন্তত 60-70 বছর বয়স হবে তার। কালি বিবর্ণ হয়ে গেছে, কাগজ পোকায় কাটা, পুড়েও গেছে খানিকটা। উনুনে গুজে দিয়েছিল বোধহয় কেউ, পরে আবার টেনে এনেছে। সঞ্জয় একটা পাতা খুলল। জড়ানো হাতের লেখা, তবে পড়া যায়। বৃদ্ধ বিনয়েন্দ্র মল্লিক লিখছিলেন নিজের বংশের ইতিহাস। শেষ হবার আগেই তিনি মারা যান। এক জায়গায় সঞ্জয় পড়ল, সিদ্ধিদাতার গজমতি রহস্যটা কি? আমাদের বংশে কেহ তাহা জানে না। সৌভাগ্যক্রমে আমি তাহা জানিতে পারিলাম। আজ হইতে সিদ্ধিদাতাকে উন্মুক্ত স্থানে রাখিয়া সিন্দুকজাত করিব। গণপতি মল্লিকের মৃত্যু রহস্য ক্রমশ স্পষ্ট হইয়া আসিতেছে। গণপতি মল্লিকের মৃত্যু তাহলে স্বাভাবিকভাবে হয়নি? না, শুভেন বলে, সে কথাও খাতায় লেখা আছে, তবে গজমতি রহস্যটা কি আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি। কি? পরে বলবো, কারণ এখনো সবটা স্পষ্ট নয়। আপাতত গণপতির কথা জানতে হবে। শুভেনি আর একটা পাতা খুলে দেখায়। আধখানা নষ্ট হয়ে গেছে, যেটুকু আছে তাও অনেক কষ্টে পড়া যায়। পান খাইয়াই গণপতি মল্লিক অসুস্থ হইয়া পড়েন ও প্রাণ ত্যাগ করেন। কাহাকেও কিছু বলিয়া যান নাই। কবিরাজ বলিয়াছিলেন, প্রাণঘাতী বিষমিশ্রিত তম্বুল চর্বণ করিয়াই তাহার মৃত্যু হয়। আমি এই তথ্য পারিবারিক হিসেবের খাতায় পাইয়াছি। কে তাহাকে বিষাক্ত পান খাইতে দিল? কারণ কি? আসলে বৃদ্ধ মূর্তি রহস্যের ভিতরে প্রবেশ করতে চাইছিলেন। কবিরাজের উক্তিটা আবার পারিবারিক হিসেবের খাতা থেকে সংগ্রহ করা বলে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে। হয়তো খাতাটা সম্পূর্ণ পাওয়া গেলে এখনই সব কিছু জানা যেত। খাতার শেষের দিকে দেখা গেলেও পুনে শহরের কোনো এক খণ্ডেকরের ঠিকানা লেখা। এর সঙ্গে দেখা করতে যাবার বাসনা প্রকাশ করার পরেই খাতা শেষ হয়েছে। শুভেন বলল, ঠাকুরটা হঠাৎ মারা না গেলে তিনি হয়তো পুনায় যেতেন। তার মৃত্যু হলো কি করে তুমি জানো? শুনেছি অসুখ করেছিল। সঞ্জয় ঠিকানাটা টুকে নিয়ে বলল, আজ এই পর্যন্ত থাক, অন্য একটা কাজ আছে। মূর্তিচোর এখনো তোমাদের বাড়ির আশেপাশে ঘোরে, ধরতে যাবে নাকি? সে কি? শুভেন উত্তেজনা নিয়ে উঠে দাঁড়ায়। সুহাসদা? সুহাস নয়, অন্য লোক। চুরিটা সুহাসদাই করেছে। কেউ তাকে দিয়ে করিয়েছে, অর্থাৎ হাতটা তার, মাথাটা অন্য লোকের। চলো দেখা যাক। সঞ্জয় জানতো লোকটা আসবে, ওর খোঁজা শেষ হয়নি, ওকে আসতেই হবে। সত্যিই দেখা গেল নতুন বাড়ির অর্ধসমাপ্ত ঘরের ইতস্তত বিক্ষিপ্ত টর্চের আলো। একেবারে নিঃশব্দে
হাওয়ায় ভর করে সঞ্জয় আর শুভেন পৌঁছে গেল বাড়িটার কাছে। লোকটা এখনো খুঁজছে, আতিপাতি করে খুঁজছে। কি খুঁজছে? সামান্য শব্দ হয়েছিল বোধহয়। লোকটা লাফিয়ে উঠে দৌড়তে গেল। একটা ইটে লেগে পড়ে গেল দরাম করে। সঞ্জয় আর শুভেন ধরে ফেলল। মাটিতে চিৎ করে ফেলে সঞ্জয় জিজ্ঞাসা করল, কে তুমি? লোকটা কোনো উত্তর দিল না। কালো প্যান্ট, তার উপরে গাঢ় রঙের বুশ শার্ট, কালো চুল ছোট করে ছাটা। বাঙালি নয়, গায়ে প্রচণ্ড শক্তি। সঞ্জয় আর শুভেন বেশ কষ্ট করেই তাকে ধরে রেখেছিল। সঞ্জয় বলল, কি চুরি করতে এসেছো বলো? আমি চোর নই, লোকটা উত্তর দিল। বাংলা ভালোই জানে মনে হয়, তবে একটু ভাঙা ভাঙা উচ্চারণ। তাহলে এখানে কি হাওয়া খেতে এসেছো? আমার হাত ঘড়িটা হারিয়ে গেছে, খুঁজছি। গণেশ মূর্তিটা কোথায়? কিসের মূর্তি? যে মূর্তিটা সুহাস মল্লিকের সঙ্গে শনিবার চুরি করতে এসেছিলে। লোকটা ভীষণভাবে চমকে উঠল। মূর্তি চুরির কথা শুনে না, সুহাসের নাম শুনে বোঝা গেল না। সঞ্জয় ইচ্ছে করেই বলল, সুহাস মল্লিক সব স্বীকার করেছে, এখন মূর্তি কোথায় তাই বলো। জানি না। ও, তুমি চুরি করনি? না। লোকটা সাপের মতো ফোঁস করছে। তার রাগটা যে ঠিক কার ওপর সঞ্জয় বুঝতে পারল না। একটু বুঝি অন্যমনস্ক হয়েছিল। সেই ফাঁকে লোকটা তাদের হাত ছাড়িয়ে চোখের পলকে উঠে দাঁড়ালো এবং দৌড় লাগালো। লোকটা প্রতিযোগিতায় নামলে নিশ্চয়ই দৌড়ে ফার্স্ট হতো। শুভেন দৌড়তে যাচ্ছিল। সঞ্জয় বাধা দিল, বলল, ওকে ধরে লাভ নেই। ওকে কি সেদিন তুমি দেখেছিলে? না। কিন্তু ও এসেছিল। আর এই টর্চটা, ভারী টর্চটা দেখিয়ে বলে, এটা দিয়েই মেরেছিল তোমার মাথায়। আর টর্চটা নিতে যেতে পারেনি। এটা এখন তোমার কাছে রেখে দাও, আজ আমি চলি। লোকটা আজ আর আসবে না তো? না, এলেও ক্ষতি নেই, মরুক খুঁজে যত পারে। ও কি খুঁজছে? গজমতি। কথা না বাড়িয়ে সঞ্জয় পা বাড়ায়, শুভেনকে আর কথা বলবার অবকাশ না দিয়ে। সে যখন মুখ বন্ধ করে তখন তার মুখ থেকে কেউ একটা কথা বার করতে পারে না। সারা শহর মারিয়ে রাত 10টা নাগাদ সঞ্জয় বাড়ি ফিরল। পোশাক পরিবর্তন করে খেয়ে দিয়ে বসলো আবার ডায়েরি নিয়ে। টিভিতে বোধহয় শেষ অনুষ্ঠান হচ্ছে। সিদ্ধিদাতা রহস্যের জট কিছুটা খুলেছে, এটুকু বোঝা যাচ্ছে। শুভেন নির্দোষ, সুহাস অন্যতম দোষী। রূপেনের কাজের অর্ধেকটা হয়েছে। সিদ্ধিদাতার মূর্তিটা না পাওয়া গেলে অবশ্য স্পষ্ট করে কিছুই বলা যাবে না। এই তো গেল বাঙালিদের ব্যাপার। এর সঙ্গে কোনোভাবে জড়িয়ে আছে মহারাষ্ট্রের কিছু লোক। তারা কে সঞ্জয় এখনো জানে না। মল্লিকা বাড়ির লোকেরাও নয়। তবে তারা সিদ্ধিদাতা মূর্তিটার খবর রাখে, চড়া দাম দিয়েও সংগ্রহ করতে চায়। হয়তো অনেক লোক লাগিয়ে রেখেছে। আজ তারা যাকে ধরেছিল সে তাদেরই একজন, সম্ভবত সুহাসও তাই। অথচ কোনো সূত্র রেখে যায়নি। সঞ্জয়ের হাতে মাত্র 2টি সূত্র, 1 সুহাস, 2 গণপতি মল্লিকের ইতিহাস। আর যা হাতে রইল তার কথা পরে। সকাল হতেই রূপেন এসে উপস্থিত হলো। সঞ্জয় আহ্বান জানালো, এসো রূপেন, কি ব্যাপার এত সকালে যে?
কাল সারাদিন কি করলে তার জানবার জন্য মনটা ছটফট করছিল। খুব স্বাভাবিক, তোমার কাজ কিছু দূর এগিয়েছে, তবে আসল রহস্যের সমাধান হয়নি, অর্থাৎ মূর্তিটার খোঁজ এখনো পাইনি। সুভেনের সঙ্গে কথা বলেছি, সে চোর নয়, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। রূপেনের মুখ দেখে মনে হলো সে খুশি হলো, কিন্তু প্রমাণ পেলে আরও সুখী হতো। সঞ্জয় বলল, আমি সুভেনের সঙ্গে কাল সারা সন্ধে কাটিয়েছি, রাত্রেও তোমাদের বাড়ি গিয়েছিলাম এবং নতুন বাড়িটার মধ্যে একজন চোরকে প্রায় ধরেও ফেলেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এরা কেউ আসল ব্যক্তি নয়। আসল ব্যক্তি নয় মানে আসল চোর নয়। যে তোমাদের মূর্তি চুরি করেছে সে কিন্তু তোমাদের পরিবারের গণেশ সম্বন্ধে সব কিছু জানে, যা তোমরা কেউ জানো না। সে কে? তাই তো খুঁজছি। সে বাঙালি? মারাঠিও হতে পারে। কিন্তু রূপেন, ব্যাপার কি বলো তো, তোমার জ্যাঠামশাইয়েরও দেখলাম মারাঠি লোক সম্বন্ধে সন্দেহ, আর এই মামলায় সত্যিই একজন মহারাষ্ট্রিয়ান ভদ্রলোক আছেন, তার নাম নানা মনালিকার, যিনি ওই গণেশ মূর্তির জন্য 50,000 টাকা পর্যন্ত দিতে রাজি। 50,000 টাকা? হ্যাঁ, তুমি জানো এর কথা? এই প্রথম শুনছি। আমাদের বাড়িতে মারাঠি ভীতি অনেক দিন থেকেই আছে, এর কারণ আমি জানি না। বড়দা যখন বোম্বে যান চাকরি করতে, জ্যাঠা প্রবল আপত্তি করেছিলেন। তার মৃত্যু হলো কিভাবে? অ্যাক্সিডেন্টে। বোম্বে থেকে পুনে যাচ্ছিলেন নিজেই ড্রাইভ করে, পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারে, গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। জ্যাঠা সন্দেহের কারণ হলো বড়দা যাওয়ার আগে তাকে একটা চিঠি লিখেছিল, তাতে। থামলে কেন? তোমার প্রশ্নের ব্যাপারটা নতুন করে মনে পড়লো। বড়দা তাকে লিখেছিল সে একটা পুরনো বিরোধ মেটাতে যাচ্ছে। সেটা কি? সেটা লেখেনি। আমরা ভেবেছিলাম তার নিজস্ব কোনো শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গিয়েছিল, এখন মনে হচ্ছে হয়তো অন্য কিছু। কেউ কিছু বলতে পারবে না? মনে হয় না, বৌদিকে জিজ্ঞাসা করা যেতে পারে। সুহাসেরা? ও হ্যাঁ, তুমি কাল জানতে চেয়েছিলে সুহাসকে বিয়ে বাড়িতে 7:30টার পর দেখা গেছে কিনা। আমি খোঁজ নিয়েছি, রাত 8টার সময়ও ওকে দেখেছেন আমার ছোট কাকিমা, আর তারও পরে রঘু তাকে দেখেছিল ছাদে, বিয়ের আসরের কাছেই। সঞ্জয় মন দিয়ে শুনল। শুভিনকে মিথ্যেবাদী ভাবার কোনো কারণ নেই, তবু এই কথাটা প্রমাণ করলো শুভেন মিথ্যে বলেনি। এখন বোঝাপড়া করতে হবে সুহাসের সঙ্গে। রূপেন বলে, কাল চোর ধরতে গিয়েছিলে বললে, সে কে? ছেড়ে দিলে কেন? পালিয়ে গেল? সব বলবো। যাকে ধরেছিলাম সে অবাঙালি, এবং সেও আসল চোর নয়, অন্তত আমার তাই বিশ্বাস। সঞ্জয় উঠে পড়ে। আজ তার অনেক কাজ। সবার আগে সুহাসকে ধরতে হবে। আত্মপরিচয় দিয়েই জানতে হবে সে কার নির্দেশে মূর্তি চুরি করেছে। এখনও সঞ্জয়ের বিশ্বাস সুহাস হাতমাত্র, মাথা নয়। আসল লোক মেঘনাদের মতো আড়াল থেকে যুদ্ধ করছে, অন্যরা সবাই তার হাতের পুতুল। সে রূপেনকে বলে, আমি একবার তোমাদের ওদিকেই যাব রূপেন, সুহাস মল্লিকের সঙ্গে দেখা করব। চলো। তুমি আমাকে পথেই নামিয়ে দেবে, তার মানে তুমি আমার সঙ্গে যাবে না? বেশ। রূপেন
একটু ক্ষুণ্ণ হলো। সুহাস ধরে ফেলেছে আমি গবেষক নই, রহস্য সন্ধানী। কি করে? জানি না, তাছাড়া সে এও জানে তুমি তোমার ভাইকে বাঁচাবার জন্যই আমাকে ডেকেছ। অসম্ভব। না, কালই সে আমাকে বলেছে। আমি আজ তার সঙ্গে কথা বলবো। শুভেন যেমন এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে পড়েছে, তেমনি সুহাসও পড়েছে, অবশ্য অপরাধী হিসাবে। আমি তার সঙ্গে কথা বলবো। চলো, গলির মোড়ে তোমায় নামিয়ে দেব। আজ সঞ্জয় নিখুঁত বেশ বাস পড়েছে, রিসার্চ করার মনোভাব নিয়ে নয়। আজ সে যাচ্ছে অপরাধীর সঙ্গে মোলাকাত করতে। তার নেভি ব্লু স্যুটের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকালো রূপেন। সঞ্জয় গাড়িতে চড়ে পড়ল। রূপেন, একটা কথা জিজ্ঞাসা করা হয়নি। তোমার বাবারা 7 ভাই, মূর্তি থাকে বড় ভাইয়ের কাছে, এই কথা শুনেছি, কিন্তু তোমার ঠাকুরদাদারা কয় ভাই ছিলেন তা তো বলনি। ঠাকুরদাদার কোনো ভাই ছিল বলে তো শুনিনি। দাদা? না। তার বাবারা কয় ভাই ছিলেন? 7 পুরুষের হিসেব রাখা শক্ত, আমি ঠিক জানি না, তবে বাবা হয়তো বলতে পারবেন, বড় জ্যাঠাও নিশ্চয়ই জানেন। তোমাদের বাড়িতে পুরনো কাগজপত্র নেই? জেনে শুনেও সঞ্জয় ইচ্ছে করেই প্রশ্ন করল। এক সময় অনেক কাগজপত্র ছিল, বাড়ি ভাড়া দেওয়ার সময় ওলটপালট হয় অনেক, সবই প্রায় ফেলে দেওয়া হয়েছে। বইপত্র যা ছিল একে তাকে দিয়েছি। শুভেন কিছু কাগজপত্র রেখে থাকতে পারে, ওর উৎসাহ বেশি। তোমাদের ঊর্ধ্বতন 7 পুরুষের নাম বলতে পারবে? বোধহয় পারবো। প্রথমে ছিলেন গণপতি মল্লিক, তার বাবার নাম জানি না। এই সময় থেকেই আমাদের মল্লিক বংশের উন্নতি হয়। গণপতি কি গয়নার ব্যবসা শুরু করেছিলেন? তিনি নাকি জহুরি ছিলেন। সঞ্জয় উৎফুল্ল হয়ে বলল, বাহ, আমিও তাই ভাবছিলাম। তুমি হঠাৎ গণপতি মল্লিককে নিয়ে তো মাথা ঘামাচ্ছ কেন বুঝতে পারছি না। কারণ তোমাদের বাড়ির মূর্তির সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। তুমি ঠিক জানো? হ্যাঁ, তোমরা যা জানো না সে কথা জানে আরও কেউ কেউ। কে তারা সেটাই জানতে হবে। সঞ্জয়কে নামিয়ে দিয়ে রূপেন বলে, বিকেলে গিয়ে আসবো? সম্ভব হলে এসো, দরকার হলে আমি আগেই ফোন করব। আমি বাড়িতে থাকবো না, একটু দোকানে যাব, মানে কদিন তো ওদিকটায় যাওয়া হচ্ছে না। নিশ্চয়ই, নিজের ব্যবসা নিজেরা দেখলে চলে না। আচ্ছা, তোমাদের জুয়েলারির দোকানে কোনোদিন কেউ গণেশ মূর্তির খোঁজ করেনি? আমাকে অন্তত কেউ জিজ্ঞাসা করেনি। কর্মচারীদের জিজ্ঞাসা করে দেখো, বিশেষ করে দোকানে যদি বৃদ্ধ কোনো কর্মচারী থাকেন। ঈশান কাকাই আছেন, উনি ঠাকুরদার আমলের লোক, বাবার সমবয়সী হবেন। খুব ভালো, দরকার হলে আমিও যাব ওর কাছে কয়েকটা প্রশ্ন করতে। চলে এসো দুপুরের দিকে বউবাজারে। ঠিক আছে। সঞ্জয় নেমে পড়ে। এখন তার অন্য কাজ, অন্য ভূমিকায়। কপাল ভালোই বলতে হবে সুহাসী এসে দরজা খুলতে। ভ্রু কুঁচকে বলল, আপনি? আপনার কাছেই এসেছি। আহ্বান না জানালেও সঞ্জয় ঘরে ঢুকে পড়ল। গরজ বড় বালাই, এখন কি আর ভদ্রতার জন্য অপেক্ষা করা চলে? সুহাস বলে, আমরা আর কিছু জানি না।
জানেন জানেন। সোফায় বসে পড়ে সঞ্জয়, বলে, আমি শুভেনের সঙ্গে কথা বলেছি সুভাষবাবু। তারপর সুহাসের মুখটা কালো হয়ে যায়। বুঝতে পেরেছি সিদ্ধিদাতার অন্তর্ধান রহস্যের একটা চাবি অন্তত আপনার হাতে আছে। আমি একটা কথাও শুনতে চাই না, আপনি এক্ষুনি বেরিয়ে যান। সঞ্জয় কোনো রকম ব্যস্ততা না দেখিয়ে বলে, আপনার অপকর্মের সঙ্গীটিকেও কাল রাতে আমি দেখেছি। সেদিন সে আপনার সঙ্গে ছিল, মানে মানলিকরের লোক, কিংবা সে নিজেই? সুহাসের মুখ থেকে সমস্ত রক্ত একটু একটু করে সরে যেতে থাকে। কোনো রকমে সে শুধু বলে, কোথায়? তার আগে বলুন, আপনি মূর্তি চুরি করলেন কেন? সুহাস দু হাতের মধ্যে মুখ রেখে বসে রইল, উত্তর দিল না। সঞ্জয় তাকে সময় দিল। বুঝতে পারল অনুতাপের আগুনে সুহাসের অন্তর পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সঞ্জয় বলল, আপনাকে মূর্তি নিয়ে পালাতে দেখেছিল একমাত্র শুভেন, কিন্তু সে একথা কাউকে বলেনি। সুহাস বলল, শুভেনের কোনো দোষ নেই সঞ্জয়বাবু, মূর্তিটা আমিই চুরি করেছি। কেন? টাকার জন্যে। কত টাকা পেয়েছেন? পাইনি। তার মানে? মিস্টার মানলিকর বলেছেন আমি নাকি বেইমানি করেছি। মূর্তিটার মধ্যে একটা হিরে ছিল, আমি সেটা চুরি করেছি। কিন্তু সে কথা সত্যি নয় সঞ্জয়বাবু, মূর্তির মধ্যে কিছুই ছিল না। মূর্তিটা আপনার কাছেই আছে তো? না, কেড়ে নিয়েছে। মূর্তিটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, রামেশ্বরই তুলে নেয় আর ফেরত দেয়নি। উল্টে খুন করবে বলে ভয় দেখিয়েছে। রামেশ্বরকে? মানলিকরের নিজের লোক। টাকা হাতে না পেয়েই মূর্তি হাতছাড়া করতে রাজি হলেন কেন? মানলিকর বলেছিলেন টাকার ব্যাপারে তার কথা আর নড়চড় হবে না। আমি বিশ্বাস করেছিলাম। সঞ্জয় বুঝতে পারল সে যাকে ধরেছিল সে হচ্ছে রামেশ্বর। তার অনুমান ভুল নয়, বড় মাছ গভীর জলে আছে। মূর্তিটা ওদের বাড়ি থেকে চুরি করলেন কেন? বাড়িতে সুযোগ ছিল না, বাবা যখের মতো ওটা আগলে রাখতেন। একবার চেষ্টা করেছিলাম, বাবা প্রায় ধরে ফেলেছিলেন। আমিও তাই ভেবেছিলাম। মূর্তির মধ্যে যে হিরে আছে তা আপনি জানতেন না? সত্যিই না। একবারও মনে হয়নি মানলিকর কেন মূর্তিটা চাইছে? মানলিকর বলেছিলেন মূর্তিটা আসলে ওদের বংশের, 200 বছর আগে খোয়া যায়, তাই ফিরিয়ে আনতে চান। সেন্টিমেন্টের ব্যাপার। সঞ্জয় মনে মনে মিলিয়ে নিতে চেষ্টা করে, আবার জটিল অঙ্ক। হঠাৎ মনে পড়তে জিজ্ঞাসা করে, আপনার বড়দার মৃত্যু হয় কি করে? অ্যাক্সিডেন্টে। তিনি নাকি কি সমস্যার সমাধান করতে যাচ্ছিলেন? আমি জানি না। আপনার বাবার মুখেও শোনেননি? না। সঞ্জয় একটু ভেবে বলে, মনোলিকরের সঙ্গে আপনার আলাপ হলো কোথায়? অনুতপ্ত কণ্ঠে সুহাস বলে, ছোটবেলা থেকেই বড় কিছু করবার ইচ্ছে ছিল আমার। কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিলাম ফিল্মের ব্যবসায় নামব। প্রথমে প্রডিউসার হয়ে, পরে অন্য কিছু। এভাবেই
নানা মানালিকারের সঙ্গে আমার পরিচয় হয়। উনিও আমাদের সঙ্গে টাকা ইনভেস্ট করবেন কথা দিয়েছিলেন। প্রথমে খুব ছোট মাপের কাজ হবে, 3 লাখ টাকা দিয়ে। দরকার হলে আরও কিছু বাড়াবার কথা ছিল। এই সময় মানালিকার আমাকে প্রস্তাবটা জানায়। প্রথমে রাজি হইনি, পরে লোভে পড়ে। সঞ্জয় চুপ করে থাকে। সুহাসকে কথাটা শেষ করার জন্য চাপ দেয় না, কারণ সে জানে এর পরের ঘটনা কি ঘটেছিল। তাই সে প্রশ্ন করে, আচ্ছা, মানলিকর কি করে জানলো যে মূর্তিটা আপনাদের বাড়িতে আছে? সে বলেছিল মূর্তিটা মল্লিক পরিবারের বড় ছেলের কাছে থাকে, সেটাই নিয়ম। ওটা তোমাদের বাড়িতেই আছে আমি জানি। আসলে আমি ওর কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিলাম আগেই। মূর্তিটা দিতে রাজি না হলে সেই টাকাটার জন্য চাপ দিত, তাই রাজি হই। আমাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় সঞ্জয়বাবু। দাদা মারা যাওয়ার পর কোনো আয় নেই। বোনেদের বিয়েতে জমা টাকা সব খরচ হয়ে গেছে। শুধু বাড়ি ভাড়া থেকে যা আয় হয় তাতেই চলে। সুহাসের অবস্থাটা বুঝতে পারে সঞ্জয়। সেকেলে পরিবারগুলো এভাবেই ভেঙে পড়ছে। যারা কোনো রকমে টিকে আছে তাদের মধ্যেও ভাঙনের ছাপ স্পষ্ট। সুহাসের কাছে আর বসে না থেকে সঞ্জয় উঠে পড়ে, বলে, আপনাদের বন্ধুদের আড্ডায় একটু যেতে চাই, নিয়ে যাবেন? নিশ্চয়ই, আজ সন্ধ্যাবেলাতেই আসুন, দক্ষিণ কলকাতায় রাসবিহারীর মোড়ের কাছে। বেশ, আমি 6টার সময় মেট্রো রেলের স্টেশনের সামনে থাকব। আর সত্যি কথাটা এখন কাউকে বলার দরকার নেই।